আজকে আমরা এমন একজনের গল্প শুনব যাকে বলা হতো ফ্র্যাঙ্কেনস্টাইন ডন। চলুন শুরু করা যাক তার উত্থান আর পতনের সেই অবিশ্বাস্য কাহিনী। ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্পটা তো অনেকেরই জানা, তাই না? ল্যাবরেটরিতে বানানো এক দানব যে কিনা শেষে তার নিজের স্রষ্টার বিরুদ্ধেই দাঁড়িয়েছিল। ঠিক এই গল্পের মতোই বাংলাদেশেও এমন অনেক অপরাধী তৈরি হয়েছে, আর আজকের কাহিনীটা হলো তাদেরই একজন, এমদাদুল হক ইমদুকে নিয়ে। আচ্ছা, এই গল্পের শুরুটা কিন্তু একটু অন্যরকম। আমরা একদম শেষ থেকে শুরু করব, মানে সবচেয়ে নাটকীয় মুহূর্তটা থেকে। সময়টা ১৯৮২ সালের ৮ই ফেব্রুয়ারি। ভোরের আলো ফোটার সাথে সাথেই ঢাকার মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় একটা অদ্ভুত দৃশ্য। তৎকালীন যুবমন্ত্রী আবুল কাশিমের সরকারি বাড়িটা, তার ছাদ, দেয়াল, চারপাশ সবখানে শুধু অস্ত্র তাক করে থাকা পুলিশ। ভাবুন তো একবার অবস্থাটা, শত শত পুলিশে পুরো এলাকা ঘিরে ফেলেছে। রাজধানীতে একটা টানটান উত্তেজনা। ঘণ্টার পর ঘণ্টা চলে যাচ্ছে, পুলিশ মাইকে সারেন্ডার করতে বলছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। একদম পিনপতন নীরবতা। অবশেষে সেই নীরবতা ভাঙল। দুপুরের দিকে বাড়ির দরজা খুলে গেল, আর চাদর মুড়ি দিয়ে বেরিয়ে এলো একজন, হাত দুটো ওপরে তোলা। সাথে সাথে পুলিশ তাকে ধরে ফেলল। তো যাকে ধরা হলো তিনি কে ছিলেন জানেন? দেশের ইতিহাসের অন্যতম কুখ্যাত আর দুর্ধর্ষ অপরাধী এমদাদুল হক এমদু। কিন্তু আসল প্রশ্নটা হলো, দেশের সবচেয়ে ভয়ঙ্কর একজন অপরাধী একজন প্রভাবশালী মন্ত্রীর বাড়িতে কি করছিলেন? এই প্রশ্নের উত্তরটা পেতেই আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। দেখতে হবে কালীগঞ্জের এক সাধারণ ছেলে কিভাবে হয়ে উঠল ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ত্রাস। তো স্বাধীনতার পরপর ইন্দু জাসদের রাজনীতিতে ঢোকেন, কিন্তু গোলমালটা বাঁধে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে। নিজের রাজনৈতিক গুরুর সাথেই তার বিরোধ শুরু হয়, যা একসময় রক্তক্ষয়ী রূপ নেয়। শেষ পর্যন্ত ১৯৮০ সালে জাসদ থেকে তাকে বের করে দেওয়া হয়। আর ঠিক তখনই তৎকালীন যুবমন্ত্রী আবুল কাশেমের হাত ধরে তিনি যোগ দেন ক্ষমতায় থাকা বিএনপিতে। আর এখান থেকেই যেন তার আসল দানব হয়ে ওঠার শুরু। ১৯৭৭ থেকে ১৯৮২ সাল, এই ৫টা বছর ইমদুর নৃশংসতার গল্পগুলো রীতিমতো কিংবদন্তি হয়ে গিয়েছিল। রাজনৈতিক আশ্রয় পেয়ে ইমদু তো রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠলেন। শুরু করলেন এক মিশন, নাম দিলেন জাসদ খতম। নিজের পুরনো রাজনৈতিক সঙ্গীদেরও তিনি ছাড়েননি। তার নিষ্ঠুরতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে একবার এক শ্রমিককে অপহরণ করে তার মায়ের কাছে নিয়ে গিয়ে বলেন, ছেলের মুখটা শেষবারের মতো দেখে নিন, আর সুযোগ পাবেন না। এরপর তাকে খুন করে লাশ গুম করে দেওয়া হয়। এমনকি প্রতিপক্ষের লাশ বাসে ঝুলিয়ে পুরো শহর ঘোরানোর মতো ভয়ঙ্কর কাণ্ডও তিনি ঘটিয়েছেন। সরকারি খাতায় তার বিরুদ্ধে খুনের মামলা ছিল ২২টা, ভাবা যায়। আর এর বাইরে তো গুম, অপহরণ, ডাকাতির কোনো হিসাবই ছিল না। তার এই অপরাধ জগতের পাশাপাশি তার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার গল্পগুলো মানুষের মুখে মুখে ঘুরত। বলা হতো একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চালানো গুলিও নাকি তার বুকে লাগেনি। আবার একবার তো গুলিবিদ্ধ অবস্থায় দোতলা থেকে লাফিয়েও পালিয়ে গিয়েছিলেন। এই সব ঘটনা তাকে যেন এক অজেয় দানবের রূপ দিয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো, এত এত অপরাধ করেও তিনি কিভাবে পার পেয়ে যাচ্ছিলেন? উত্তরটা খুব সহজ আর ভয়ঙ্কর। সেটা হলো হাই লেভেল পলিটিক্যাল সাপোর্ট। ব্যাপারটা এমন ছিল যে তিনি একদিকে দিনের আলোয় মানুষ খুন করতেন, আবার এর ঠিক পরেই তাকে দেখা যেত দেশের রাষ্ট্রপতির সাথে একই মঞ্চে। যেমন ধরুন পুরাইলের এক জনসভার ঘটনা। সেদিন মঞ্চে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে একা দাঁড়িয়েছিলেন ইমদু, আর দেশের বড় বড় মন্ত্রীরা, তারা সবাই বসেছিলেন সাধারণ মানুষের সাথে নিচে। তার প্রভাব ঠিক কতটা ছিল সেটা বোঝার জন্য আরেকটা ঘটনাই যথেষ্ট। একটা জনসভায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রী নিজের গলার ফুলের মালা খুলে ইমদুর গলায় পরিয়ে দিয়েছিলেন। একবার চিন্তা করুন, দেশের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা সবচেয়ে বড় ব্যক্তি যখন একজন কুখ্যাত অপরাধীকে এভাবে সম্মান জানান, তখন তার দাপট কোথায় গিয়ে ঠেকতে পারে। কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবের মতো একটা সময় আসে যখন দানব তার স্রষ্টার জন্যই বিপদ হয়ে দাঁড়ায়। ইন্দুর ক্ষেত্রেও তাই হয়েছিল। কিন্তু কেন কেন রাষ্ট্র তার নিজের তৈরি করা এই দানবের বিরুদ্ধে গেল? আসলে
ইন্দুর সন্ত্রাস আর নৃশংসতা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। খুনের নেশায় তিনি এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে তার কর্মকাণ্ডের সরকারের ভিত্তিই নড়ে গিয়েছিল। তিনি আর রাজনৈতিক অ্যাসেট বা সম্পদ ছিলেন না, বরং হয়ে উঠেছিলেন একটা বিশাল বোঝা। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর কিছুদিন আগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু তাতেও তিনি থেমে যাননি। যুবমন্ত্রী আবুল কাশেমের ব্যক্তিগত ক্যাডার হিসেবে তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন, আর ঠিক এ কারণেই গল্পের শুরুতে আমরা দেখেছিলাম তাকে সেই মন্ত্রীর বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে। তার পতনের গল্পটা যেমন নাটকীয় ছিল, তার বিচারটাও হয়েছিল ঠিক তেমনই দ্রুত। দেখুন, ১৯৮২ সালের ৮ই ফেব্রুয়ারি তাকে অ্যারেস্ট করা হলো। এরপর অবিশ্বাস্য দ্রুততায় সবকিছু ঘটতে লাগল। ১২ই মে স্পেশাল মার্শাল ল কোর্টে তার ফাঁসির রায় হল, আর মাত্র কয়েক মাসের মাথায় ৪ আগস্ট তার মৃত্যুদণ্ড কার্যকর করা হল। যে দানবকে তৈরি করতে বছরের পর বছর লেগেছিল, তার পতন হতে ৬ মাসও লাগল না। তো ইন্দুর জীবনের শেষ হয়েছিল ফাঁসির দড়িতে। কিন্তু আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে ডাক্তাররা নিজেদের ল্যাবরেটরিতে এরকম দানব তৈরি করেন, তাদের কি হয়? এই প্রশ্নটা সবার ভাবনার জন্য রইল।